সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করছো প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি হিসাব বিজ্ঞান একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম পত্রের হিসাবের বৈষম্য থেকে আলোচনা করছিলাম এবং জাবেদা আলোচনা করছিলাম। তো আমি এর আগের ক্লাসগুলোতে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানে জাবেদা এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জাবেদা আমি আলোচনা করছি। আজকেও আমি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জাবেদা আলোচনা করে এই জাবেদা শেষ করব। এখানে মিস্টার নাফিস 2015 সালের 1 জানুয়ারি মোট 2 লক্ষ টাকা, যার 20% নগদ, 40% পণ্য, 20% আসবাবপত্র এবং অবশিষ্ট 20% সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো নাফিস তুমি যাবে সস্তা আখানে সস্তা আকি জনাব নাফিস এর জাবেদা। প্রথমে কি লিখি আমরা? তারিখ, হিসাব খাত, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো ব্যবসা আরম্ভ যখন করছে তখন মোট 2 লক্ষ টাকা মূলধন এসে ব্যবসা আরম্ভ করছে। এই 2 লক্ষ টাকা মূলধনের 20% নগদ, 40% পণ্য, 20% আসবাবপত্র এবং অবশিষ্ট 20% অবশিষ্ট সরঞ্জাম। তাহলে আমাদের এখানে যে সমস্ত সম্পদের আগমন ঘটছে সেগুলো কিভাবে আমরা ডেবিট করব? আর বাকি টাকা কি এবং সমপরিমাণ টাকা আমরা মূলধন হিসেবে দেখাবো, কারণ এখানে অন্য কোনো দায় আমাদের নেই। তো কি কি সম্পদ আছে আমাদের? নগদ আছে 20%, 2016 সাল জানুয়ারির 1 তারিখ নগদ আছে 20%। সুতরাং নগদ ডেবিট করবো আমরা 2 লক্ষ গুণ 20%। 2 লক্ষ গুণ 20% কত টাকা? 40,000 টাকা। ঠিক আছে, 2 লক্ষ গুণ 20%, 40,000 টাকা। এরপর আসছে আমাদের পণ্য আসছে কত পার্সেন্ট? 40% পণ্য। তাহলে পণ্য তাহলে কি করতে হবে? ক্রয় করতে হবে। ক্রয় ডেবিট করি 2 লক্ষ গুণ 40%, 80,000 টাকা। এরপর আসবাবপত্র আছে 20%। তো আসবাবপত্র আমাদের সম্পদ, কারণে সম্পদ বৃদ্ধি পাচ্ছে 2 লক্ষ গুণ 20%, এখানেও 40,000 হবে। অবশিষ্ট পার্সেন্টেজ কত থাকে? আমার 20 + 40 60 আর 20 80। তাহলে অবশিষ্ট আমাদের এখনো 20% রয়েছে। এই 20% বলছে অফিস সরঞ্জাম। এই অবশিষ্ট 20% অফিস সরঞ্জাম আসছে। তাহলে কি হবে? আমাদের অফিস সরঞ্জাম ডেবিট করব। অফিস সরঞ্জাম ডেবিট করব কত টাকা? আমরা 20% দ্যাট মিন্স 40,000 টাকা মূলধন ক্রেডিট করলাম 2 লক্ষ টাকা। তো এখানে আমাদের কি মালিক কারবারে 2 লক্ষ টাকার মূলধন বাবদ আনছে। সেই মূলধন আনতে গিয়ে নগদ টাকা এনেছে 40,000, নগদ টাকা এনেছে 40,000।
পণ্য আনেছে ৮০,০০০ টাকা, আসবাবপত্র আনেছে ৪০,০০০ টাকা এবং অফিস সরঞ্জাম আনেছে ৪০,০০০ টাকা। যে সমস্ত সম্পদগুলো আসিছে সেগুলো আমরা কি করলাম, ডেবিট করলাম আর মূলধন ক্রেডিট করছি। এরপরে বলছে কি নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা এবং ভ্যাট প্রদান আছে ৩,০০০ টাকা। তো পণ্য ক্রয় করলে ক্রয়টা আমাদের কি খরচ, খরচ বৃদ্ধি পারে, খরচ ডেবিট হয়। তাহলে আমরা কি লিখবো, ক্রয় ডেবিট করবো জানুয়ারির ৩ তারিখ, ক্রয় ডেবিট করবো আমরা ২০,০০০ টাকা। আর ভ্যাট দিছি আমরা, ভ্যাট বাবদ কত শোধ করেছি, ভ্যাটের জন্য ভ্যাট চলতি হিসাব ডেবিট করবো ৩,০০০ টাকা। আর এখানে প্রশ্নে উল্লেখ আছে নগদের কথা উল্লেখ আছে, যেহেতু নগদের কথা উল্লেখ আছে সেহেতু আমরা নগদান ক্রেডিট করব। নগদান ক্রেডিট করবো 23,০০০ টাকা। এরপর ৩ তারিখ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০। নগদে আমরা পণ্য বিক্রি করেছি ৪০,০০০ টাকা এবং কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করেছি ৬,০০০ টাকা। তাহলে আমরা নগদ টাকা কত পাইছি, ৪০,০০০ টাকা নগদ টাকা পাইছি। নগদ টাকা আমাদের কারবারে আসছে, নগদ টাকা আমাদের সম্পদ, কারবার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই নগদান হিসাব ডেবিট করবো আমরা। তারিখ ৪ নগদান ডেবিট করবো ৪৬,০০০ টাকা। এই ৪৬,০০০ টাকার ভিতরে আমাদের ৬,০০০ টাকা ভ্যাট আর ৪০,০০০ টাকা পণ্যের মূল্য। তাহলে বিক্রয় ক্রেডিট করবো, বিক্রয় ক্রেডিট করলাম কত টাকা, ৪০,০০০ টাকা। বিক্রয় আমাদের আয়, বিক্রয় আমাদের আয়, আয় বৃদ্ধি পেলে আয় কি হয়, ক্রেডিট হয়। আর ভ্যাট চলতি হিসাবে এখানে আমাদের দায়, কেন ভ্যাটের টাকা মালিকের পাওনা না, প্রতিষ্ঠানের টাকা না, এই টাকাটা কি সরকারের পাওনা। সরকারের ভ্যাটের টাকা আমাদের কাছে আছে, সুতরাং এটা আমাদের নিজস্ব টাকা, এটা আমাদের দায়। এই কারণে আমরা ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট করবো। ৬,০০০ টাকা। আমরা যখন পণ্য ক্রয় করি তখন ভ্যাট চলতি হিসাব ডেবিট করি। এই ভ্যাট চলতি হিসাবটা আমাদের কি থাকে, তখন অগ্রিম খরচ সম্পদ হিসেবে বিবেচনা করি। কেননা আমরা পরবর্তীকালে যে গ্রাহকের কাছে পণ্য বিক্রি করব সেই গ্রাহকের কাছ থেকে আমরা ভ্যাটের টাকা আদায় করে নিব এবং পরবর্তী বিক্রয়ের সময় যখন ভ্যাটের টাকা আমরা আদায় করি তখন ভ্যাটের যে ভ্যাট আমরা প্রদান করছি যত টাকা, আবার ভ্যাট সংগ্রহ করছিও কিছু টাকা। তাহলে এই যে দুইটা উদ্বৃত্ত হয়, সেই উদ্বৃত্ত সাধারণত যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে কি, তাহলে সেটা আমাদের দায় হিসেবে বিবেচনা করি এবং সেই টাকাটা সরকারের পাওনা হয়। আর যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে সেটা কি আমাদের অগ্রিম খরচ হিসেবে সম্পদ হিসেবে বিবেচনা করি। এরপরে ৫ তারিখ আসবাবপত্রের ক্রয়, আসবাবপত্রের ক্রয় আছে আমাদের ১২,০০০ টাকা, যার মধ্যে ৫০০ টাকার বহন খরচ অন্তর্ভুক্ত আছে। আসবাবপত্র ক্রয় কত টাকা, আসবাবপত্র ক্রয় ১২,০০০ টাকা, যার মধ্যে ৫০০ টাকার বহন খরচ অন্তর্ভুক্ত আছে। তাহলে এই যে আমাদের বহন খরচটা, এই বহন খরচের জন্য বহন খরচ দেখানো লাগবে না। কি হবে, আমরা জানি কি, আমরা যখন কোনো সম্পদ অর্জন করি, কোনো সম্পদ যখন ক্রয় করি, সেই সম্পদটা ব্যবহার উপযোগী না হওয়া পর্যন্ত যত টাকা ব্যয় হয় তত সম্পূর্ণ টাকায় ওই সম্পত্তির মূল্যের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমাদের আসবাবপত্রের মূল্য ১২,০০০-এর ভিতরে ওই ৫০০ টাকা বহন খরচ অন্তর্ভুক্ত আছে। সুতরাং আমাদের আসবাবপত্র ডেবিট হবে ১২,০০০ টাকা আর বহন খরচ ডেবিট হবে না। আসবাবপত্র ডেবিট করবো ১২,০০০ টাকা আর নগদান ক্রেডিট করবো, এখানে বহন খরচ আসবে না। যদি এই আসবাবপত্র আমাদের ব্যবসায়ের সম্পদ না হয়ে ব্যবসায়ের পণ্য হতো তাহলে আমরা ক্রয় ডেবিট করতাম ১১,৫০০ টাকা এবং বহন খরচ ডেবিট করতাম ৫০০ টাকা আর নগদান ক্রেডিট করতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের আসবাবপত্র আমাদের সম্পদ, সেহেতু সম্পদের জন্য সম্পদের ব্যবহার উপযোগী ব্যয়কে আমরা উক্ত সম্পদের মূল্যের সাথে অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে আমরা লিখি ৫ তারিখে আসবাবপত্র ডেবিট করি, নগদান ক্রেডিট।
12,000 টাকা। এরপর আসছে 6 তারিখ, হাসানের নিকট 5% কারবার পাঠায় পণ্য বিক্রয়। হাসানের নিকট 5% কারবারের পাঠায় পণ্য বিক্রয়। এখানে কারবারের পাঠা অর্থাৎ পণ্য, আমাদের কোন পণ্যের যে লিখিত মূল্য থাকে সেই লিখিত মূল্যের উপর পণ্য বিক্রয়ের সময় কিংবা ক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় সেটাকে আমরা কারবার পাঠা বলে থাকি। এই কারবারের পাঠা আমাদের হিসাব বইতে আমরা হিসাবভুক্ত করি না। আমরা কি করি, আমরা পণ্যের মূল্য থেকে, পণ্যের যে লিখিত মূল্য আছে সেই লিখিত মূল্য থেকে এই 5% অর্থাৎ 5% পাওয়া যায় 750 টাকা। এই 750 টাকা বাদ দেওয়ার পরে যে টাকার অবশিষ্ট থাকে সেই টাকায় আমরা কিন্তু হিসাব বইতে করি, অর্থাৎ কারবার পাঠা হিসাব বইতে আমরা প্রদর্শন করি না। কারবার পাঠা বাদ দিয়ে পণ্যের নেট মূল্য প্রদর্শন করা হয়। অতএব এখন আমাদের কি, আমরা কি করছি, বিক্রি করছি, হারুনের নিকট বিক্রি করছি, যেহেতু নাম আছে সেহেতু অবশ্যই বাকিতে নাম আছে কিন্তু নগদ কথা উল্লেখ নেই, সেহেতু আমাদের বাকিতে লেনদেন। বাকিতে লেনদেন হলে কি হবে, আমাদের বাকিতে লেনদেনের পরে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে আর বিক্রয় ক্রেডিট হবে। আমাদের পণ্যের মূল্য ছিল কত, মোট মূল্য ছিল 15,000। এর থেকে আমরা কয় পার্সেন্ট, 5% কারবারি ভাড়াটা বাদ দিব। 5% কারবারি ভাড়া বাদ দিলে কত মূল্য হবে, 14,250 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট করি, বিক্রয় হিসাব ক্রেডিট করি, 14,250 টাকা। এরপরে আসি আমরা জানুয়ারির 14 তারিখ। জানুয়ারির 14 তারিখ প্রশ্নে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু গ্রহণ করে তখন কি করি আমরা, মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু গ্রহণ করে সেটার জন্য আমরা কি করি, আমরা উত্তোলন হিসাব ডেবিট করি, তাই না? মালিক কারবার থেকে যা গ্রহণ করে তাকে আমরা উত্তোলন বলি। মালিক কারবারকে যা দেয় সেটা আমরা মূলধন বলি। আর মালিক কারবারের কাছ থেকে মালিক যেটা নেয় সেটা আমরা উত্তোলন বলি। এইখানে মালিক কারবারের ব্যাংক থেকে উত্তোলন করছে, কারবারের ব্যাংক থেকে নিচ্ছে তার ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে আমাদের কি হবে, উত্তোলন হবে। এখানে উত্তোলন সব ডেবিট হবে। ৳2,000 টাকা। আর ক্রেডিট হবে কি, ক্রেডিট হয় ব্যাংক, এখানে ব্যাংক দাতা কিংবা ব্যাংকে গচ্ছিত অর্থনৈতিক সম্পদ, সেই সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। উত্তোলন এখানে কি, উত্তোলন এখানে মালিকানা সত্ত্ব, উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হয়, সে ডেবিট হয়। আর ব্যাংকে গচ্ছিত অর্থ আমাদের সম্পদ, সম্পদ ব্যাংক থেকে আমরা যে টাকা মালিক উঠায় নিচ্ছে সেই টাকা, তার ফলে কি কারবারের সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে। এই কারণে ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করছি। হারুনের নিকট থেকে চেক প্রাপ্তি, হারুনের নিকট থেকে কি পাইছি, আমরা চেক পাইছি। এখানে উল্লেখ নাই, এখানে উল্লেখ নাই যে আমরা বাহক চেক পাইছি না দাগ কাটা চেক পাইছি, এখানে উল্লেখ নাই। এখানে চেকের আমাদের চেকের কি, চেক আমাদের 3 প্রকার, একটা হচ্ছে তোমার বাহক চেক, আর একটা দাগ কাটা চেক এবং আরেকটা হুকুম চেক। তো এখানে কিন্তু কোনো চেকের উল্লেখ নাই। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত মানে কিছু উল্লেখ না থাকলে, চেকের বৈশিষ্ট্য অনুসারে চেকের নাম উল্লেখ না থাকলে আমরা সাধারণত বাহক চেক হিসেবে ধরে থাকি। তবে যদি কেউ মনে করে যে এটা আমাদের দাগ কাটা চেক, সেটাও করা যেতে পারে। তবে আমি এখন তোমাদের কি নগদান ডেবিট লিখলাম, বাহক চেক ধরে নগদান হিসাব ডেবিট করলাম, নগদান ডেবিট করলাম। ডেবিট করবো কি, আমরা পাচ্ছি কার কাছ থেকে, হারুনের কাছ থেকে চেক পাইছি। হারুনের কাছে ইতিপূর্বে আমরা বাকিতে পণ্য বিক্রি করছিলাম,
হারুনের নিকট ইতিপূর্বে আমরা বাকিতে পণ্য বিক্রি করেছিলাম, সেই অর্থ আমরা আজকে পাচ্ছি। এই কারণে কি নগদান ডেবিট চেক পাচ্ছি, বাহক চেক ধরে আমরা নগদান ডেবিট করছি। আর যেহেতু হারুন দিচ্ছে সেহেতু প্রাপ্য পয়সা হারুন ক্রেডিট। হারুন আমাদের দেনাদার, হ্যাঁ, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করছি, তার মানে কি আমাদের ওই দেনাদার কমে যাচ্ছে, তাহলে দেনাদার আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে। আবার এক সম্পদ হ্রাস পাচ্ছে আর সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে নগদ নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর দেনাদার নামক কথা প্রাপ্য হিসাব নামক সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে কি করবো, নগদান ডেবিট করবো কত টাকা আর প্রাপ্য হিসাব ক্রেডিট টাকার পরিমাণ আছে আমাদের ৭,০০০। ঠিক আছে সবাই। এরপরে বলা হয়েছে বিবিধ দেনাদারের ৫০০ টাকা আদায়যোগ্য নয়। বিবিধ দেনাদারের ৫০০ টাকা আদায়যোগ্য নয়। আমরা জানি কি দেনাদারের কাছ থেকে যে টাকা নিশ্চিত আদায় হবে না সেটা আমরা অনাদায়ী দেনা বলি। দেনাদারের কাছ থেকে যে টাকা নিশ্চিত আদায় হবে না তাই আমরা কি বলি, অনাদায়ী দেনা বলি। এই অনাদায়ী দেনা আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি, খরচ ক্ষতি বৃদ্ধি পেলে কি হবে, আমাদের ডেবিট হবে। এখানে অনাদায়ী পাওনা তথা কুঋণ, অনাদায়ী পাওনার অন্য নামকে কি বলা যায়, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, মন্দলিন অথবা কুঋণ, এই নামগুলোই আমরা বলে থাকি। তাহলে এখানে আমাদের কুঋণ কিংবা অনাদায়ী পাওনা ডেবিট করি। 18 তারিখ অনাদায়ী পাওনা ডেবিট করি আর প্রাপ্য হিসাব ক্রেডিট করি ৫০০ টাকা। এরপরে বলছে কি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পথে চিন্তা হয়েছে ৫০০ টাকা। ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি, অর্থাৎ আমরা যখন ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নিয়েছি, ক্যাশিয়ার একজনকে টাকা দিচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, ক্যাশিয়ার যখন টাকা হস্তান্তর করছে তখনই কিন্তু সে তার বইতে হিসাব করে ফেলছে, তখনই কিন্তু সে ব্যাংক ডেবিট করে দিয়েছে এবং নগদান ক্রেডিট করেছে। এবার প্রতিমধ্যে কি হলো, টাকাটা চিন্তা হয়ে গেল। তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানে কি ক্ষতির ফলে কি হবে, খরচ ক্ষতি বৃদ্ধি করে ডেবিট হয়। এই কারণে বিবিধ ক্ষতি কি করবো, আমরা ডেবিট করবো। আর ক্রেডিট করবো কি, ব্যাংক ক্রেডিট করবো। যেহেতু আমরা যখন টাকা জমা দিতে যাচ্ছিলাম, ক্যাশিয়ার যখন আমাদেরকে টাকা দিচ্ছিল তখন ক্যাশিয়ার কিন্তু ব্যাংক হিসাব ডেবিট করছিল, এই কারণে আমরা এখন ব্যাংক হিসাব ক্রেডিট করবো। ব্যাংক হিসাব ক্রেডিট করবো ৫০০ টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট করবো ৫০০ টাকা। এখানে বলা হয়েছে কি আয়কর প্রদান করা হলো। আয়ের উপর যে কর প্রদান করা হয় সেটা আমরা আয়কর বলে থাকি। এক মালিকানা কারবারে আয়কর মালিকের ব্যক্তিগত খরচ। কেন কারণ প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট অর্থ বছরে কারবারে যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফাটা সম্পূর্ণ এক মালিকানা কারবারে মুনাফা সম্পূর্ণ মালিক ভোগ করে। এই কারণে এই মুনাফার উপর তো কর দিতে হয়, এই কারণে এই করটাকে মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য করা হয়। এই কারণে আমরা কি করবো, আয়কর ডেবিট না করে উত্তোলন ডেবিট করবো। ডেবিট করবো আর নগদান ক্রেডিট করবো। টাকার পরিমাণ ২০০০। উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। আমি যেটা বললাম এক মালিকানা কারবারে আয়কর মালিকের ব্যক্তিগত খরচ বিধায় এখানে আমরা আয়করকে ডেবিট করতে পারবো না করে উত্তোলন হিসাবকে অবশ্যই ডেবিট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি তোমাদের নগদান বই থেকে পাঠদান করব। আগামী ক্লাসে সবার উপস্থিতি কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।